নমস্কার, আমি শ্রেয়া পান্ডে। আজ আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই এক গভীর গর্বময় অনুভব। 21শে জুলাই। 21শে জুলাই শুধু ক্যালেন্ডারের একটা তারিখ নয়, এটা আমাদের আন্দোলনের আত্মা, শহীদের প্রতি শ্রদ্ধা, অত্যাচারের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়ে লড়াইয়ের অঙ্গীকার। এটা সেই দিন যেদিন ইতিহাস রক্ত দিয়ে লেখা হয়েছিল। আজকে আমরা কথা শুনে নেব শঙ্করদা আর সুবীরদার থেকে। ওদের মুখে অনেক দিন অনেকবার আমি 21শে জুলাইয়ের কথা শুনেছি। সুবীরদা, তুমি আমাকে বলো যে এখন বাজে 8টা, 21শে জুলাই সকাল 8টায় তুমি এখন কি করছো? 1993 সাল। 1993 21শে জুলাই আমাদের একটা স্মরণীয় দিন। ওদিন সকালবেলা আমরা অটো প্রচারও সকালবেলা করেছিলাম, যাতে মানুষকে আরও এগিয়ে আনা যায় আমাদের কর্মসূচিতে। আমাদের মূল জমায়েত ছিল উত্তর কলকাতার হেদুয়া পার্কে। হেদুয়া পার্ক হয়ে আমরা বিধান সরণি হয়ে সোজা কলেজ স্ট্রিট হয়ে হিন্দ সিনেমা হয়ে আমরা ধর্মতলার মূল মঞ্চ, যেখানে জমায়েত হয়েছিল উত্তর কলকাতা এবং উত্তর 24 পরগনার জমায়েত, যার পুরোভাগে যার নেতৃত্বে ছিলেন প্রয়াত সাধন পাণ্ডে এবং উত্তর 24 পরগনার তরফে প্রয়াত এমএলএ কাজী আব্দুল গফফর সাহেব। আমরা পায়ে পায়ে সেই মঞ্চের দিকে এগিয়ে গেছিলাম। আস্তে আস্তে সময় যত বাড়ছে তত লোক সংখ্যাও বাড়ছে, আরও মানুষ, কারণ মানুষের একটাই দাবি ছিল যে সিপিএম রিগিং করে জিতত। আচ্ছা। ভোটার কার্ড নেই, জোর করে তারা ভোট দিতে যেত এবং কোনো সচিত্র প্রমাণপত্র ছিল না, কোনো পরিচয়পত্রও ছিল না। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন সেদিন, এবং কলকাতার রাইটার্স বিল্ডিংয়ের চারিধারে 7টা পয়েন্টে আমাদের এই গণ অবস্থান হয়েছিল। মহাকরণ ঘেরাও। সেইখানে উত্তর কলকাতা, উত্তর 24 পরগনা, কেশিদাস, ধর্মতলার বুকে ছিল। তো আমরা সেখানে হাজির হবার পর আস্তে আস্তে মানুষের জনসংখ্যা বাড়ছে, লোক নেতৃত্বের বক্তব্য শুনছে। হঠাৎ করে আমরা দেখলাম মেট্রো সিনেমার দিক দিয়ে হঠাৎ পুলিশ লাঠিচার্জ করা শুরু করলো। ফলে পুলিশের লাঠিচার্জে স্বাভাবিক সাধারণ মানুষ বা কর্মীরা অনেকেই ভয় পেয়ে গেছিল। তারা যে যেদিকে পারছে ছুটে চলে যাচ্ছে। এবং মুরারি চক্রবর্তীর ঘটনা তো সবাই জানে, যে মঞ্চের ওপরে পতাকা লাগাতে গিয়ে বা থার্মোকলের যে লেখাগুলো ছিল, তখন তো এত ফ্লেক্সের প্রচলন হয়নি, লাগাতে গিয়ে হঠাৎ তাকে গুলি করলো এবং সে মঞ্চের ওপরই পড়ল। মঞ্চের ওপরে পড়ার পর তার শরীরের রক্তে ভেসে গেল ওই চাদরটা, এবং সেই চাদরটা নিয়ে পরের দিন ওই দিনই বিধানসভা ছিল। হ্যাঁ, ওই দিনই বিধানসভা ছিল। বিধানসভাতে সাধনদা সেই রক্তমাখা চাদর নিয়ে স্পিকারের টেবিলে ছুঁড়ে মেরেছিল যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের ওপর পুলিশ কেন গুলি চালালো, বামফ্রন্ট সরকার জবাব দাও। এবং ওই দিন আমাদের চোখের সামনে এখনো ভাসে, আমার সাথে আমার এক সহকর্মী ছিল আমার ওয়ার্ডে, দীপক আড্ড, যাকে মমতা ব্যানার্জি পরে যুব কংগ্রেসের প্যাডেতে চিঠি লিখে পাঠিয়েছিল যে তোমার ওই দিনের এই গণ আন্দোলনে যে তুমি আহত হয়েছিলে, তোমার রক্ত আমরা, এই ঋণ আমরা শোধ করব। পিজি হাসপাতালে 45 দিন ছিল, এবং আমরা সেই সময় আমাদের দিকে এখনো চোখের সামনে ভাসে একজন খাকি ড্রেসের পুলিশ অফিসার উদ্যত রিভলভার নিয়ে, আমরা 5-6 জন যখন ছিটকে গেছি, যখন দৌড়চ্ছি, তখন আমাদের তাড়া করলো। এবং সেই সময় কলকাতায় মেট্রো কাজ হচ্ছে, মেট্রো রেলের ঠিক স্টেটসম্যান অফিসের সামনে
একটা জায়গা খালি ছিল, সেই খালি জায়গা দিয়ে আমরা মেট্রো স্টেশনের খাদে নেমে গেলাম এবং ঘুরে আমরা দেখছি সেই পুলিশ অফিসারটা রিভলভার নিয়ে আসছে কিনা। সৌভাগ্যবশত দেখলাম যে না, সেই পুলিশ অফিসারটা ওই মেট্রো রেলের তৈরি হচ্ছিল যে গেটের কাছেই সে হয়তো থেমে গেছে, নইলে সেদিনকে আমাদের কি হতো ঈশ্বরই জানে। কারণ এখনো চোখের সামনে ভাসে একদম হাতে উদ্যত রিভলভার নিয়ে খাকি ড্রেসের একজন পুলিশ অফিসার, খাকি প্যান্ট খাকি শার্ট পরে ছুটে এসেছিল। তো আমরা এই ঘটনার পর মানে আমরা দিশেহারা হয়ে গেছিলাম। সাধনদাও তখন বক্তব্য রাখছে, সেও কিং কর্তব্য বিমূঢ়, কী করবেন। তখন একটু অসুস্থ হয়ে যাওয়ার পর জেএস মোহাম্মদ আলীতে সাধনদাকে নিয়ে গিয়ে বসানো হলো। এসি ঘর ছিল, সেই এসি রুমে দোকানে সাধনদাকে বসানো হলো। জল টল দেওয়ার পর সাধনদা একটু সম্বিত ফিরে পেল। তারপর বিধানসভায় সেই রক্তমাখা চাদরটা সে নিয়ে গেল। ওই রুমাল বাঁধার কথাটা একটু বলো, যে তুমি কিভাবে তো রুমালটা বেঁধে সেই দিয়েছিলে। সময় মঞ্চে যখন মুরারি চক্রবর্তী এবং আরো অনেকে, মানে যাদেরই গুলি করছে তাদের তো প্রথম মঞ্চে এনে আমরা শোয়াচ্ছি যে দেখার জন্য যে কি অবস্থা, কারণ রাস্তায় গুলি করলে রাস্তায় পড়ে যাচ্ছে। তখন আমার পকেটে একটা রুমাল থাকে, আমি সেই রুমালটা নিয়ে একজনের পায়ে বেঁধে দিয়েছিলাম তার ক্ষতস্থানে। আজও আমার মনে আছে ঘটনাটা। তারপর আমরা তো যেভাবে পুলিশ লাঠিচার্জ করেছে এবং যেভাবে শূন্যে গুলি চালাচ্ছে, আমাদের দিকে গুলি চালাচ্ছে, আমরা জানি যে পুলিশের আইনে আছে নাকি কোমরের নিচে আত্মরক্ষার্থে গুলি করার, কিন্তু সেদিনকে আমরা পুলিশকে বোমও মারিনি, পুলিশকে আমরা ইট ছুঁড়েও মারিনি। আমরা শুধু একটা গণতান্ত্রিক দাবি, নো ভোট নো আইডেন্টিটি কার্ড, যে সিপিএম যে রিগিং করে জিতত, কোনো পরিচয়পত্র প্রমাণপত্র ছাড়া যে কোনো সিপিএমের ভোটাররা গিয়ে ভোট দিতে পারত, সেটা বন্ধ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল। এবং সেই দাবিটা তার পরবর্তীকালে সারা ভারতবর্ষ, শুধু বাংলা না, মান্যতা দিল নির্বাচন কমিশন, যার ফলে ভোটার কার্ড হলো, ভোটার আইডেন্টি কার্ড হলো, যেটা পরবর্তীকালে অনেকে সেশন কার্ড বলতো, কারণ তখন নির্বাচন কমিশনার ছিলেন টিএন সেশন। তখন আমরা বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে আসার সময় আমার এখনো মনে আছে যে লেনিন সরণির ওপর, মানে আমরা তখন তাজা তরুণ, চোখের সামনে দেখেছি আমাদের সব বন্ধু ভাই আমাদের কর্মীদের লাঠিচার্জ করেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, পুলিশ গুলি করেছে। তখন আমরা উন্মত্ত জনতার মতো আমরা যতগুলো সিপিএমের পতাকার স্ট্যান্ড ছিল লেনিন সরণিতে, আমার মনে আছে আমরা প্রত্যেকে অন্তত 5-6 জন সেই স্ট্যান্ডগুলোকে মুড়ে ভেঙে দিয়েছিলাম। মানে তখন আমাদের রাগটা এমন যে এই সিপিএম সরকারের আমলে আমাদের এতগুলো ছেলেকে গুলি করেছে, মেরেছে শান্তিপ্রিয় আন্দোলনে। আমরা সমস্ত, এখনো মনে আছে যে সেই ফ্ল্যাগ স্ট্যান্ডগুলো সিপিএমের ছিল, আমরা 8-10 জন সেই পতাকা দণ্ডের ওপর উঠে পতাকার সেই পাইপগুলোকে আমরা বেঁকিয়ে দিয়েছিলাম করে। যাই হোক, বাড়িতে গেলাম, পাড়ায় গেলাম, গিয়ে তখন খুঁজে পেলাম না দীপক আড্ডা বলে আমার সাথে যে ছেলেটি গেছিল। তখন একটা গাড়ি ভাড়া করে, তখন যুব কংগ্রেসের পতাকাটা ছিল সাদা এবং সবুজ রঙের, আমার কাছে ছিল, আমাদের পার্টি অফিসে নিয়ে গাড়িতে লাগিয়ে আমরা তখন খুঁজতে বেরোলাম যে দীপককে কোথায় পাবো। প্রথম মেডিকেল কলেজে গেলাম, মেডিকেল কলেজের এমার্জেন্সিতে গিয়ে আমরা তালিকা খুঁজে খুঁজে দেখলাম যে না, দীপক আড্ডর এখানে নাম নেই, কারণ আহতদের ওখানে আনা হয়েছে, যারা মারা গেছে তাদের ওখানে আনা হয়েছে। তারপরে গেলাম সোমনাথ পণ্ডিত হাসপাতাল, সোমনাথ পণ্ডিত হাসপাতালও দীপক আড্ডর নাম খুঁজে পেলাম না। তারপর এসএসকেএমের আমরা এমার্জেন্সি ডিপার্টমেন্টে গেলাম। এমার্জেন্সি ডিপার্টমেন্ট থেকে বলল বোধহয় খুব সম্ভব বোধহয় ডেভিড হেয়ার বিল্ডিং বাঁদিকেই। আমরা সেখানে গেলাম, সেখানে গিয়ে তখন দীপক আড্ডর নাম দেখলাম, দেখে কত নম্বর ওয়ার্ডে আছে এমার্জেন্সিতে আমরা খুঁজছি। এবং যখন আমরা ওই লন দিয়ে যাচ্ছি ডেভিড হেয়ার ব্লক, দুদিকে একটার পর একটা ডেড বডি শোয়ানো রয়েছে এবং মুরারি চক্রবর্তীর বুকের ওপর তখন তৃণমূলের পতাকাটা লাগানো ছিল। এরকম আমরা লন দিয়ে হাঁটছি, বাঁদিক ডান দিকে মানে একটার পর একটা ডেড বডি শোয়ানো রয়েছে যারা মারা গেছে।
বন্দন দাস আমাদের 11 নম্বর গোখানার ছেলে। আজ অব্দি 21শে জুলাইতে যতদিন বাবা বেঁচে ছিলেন উনি মালা দিয়ে তারপর 21শে জুলাইয়ের র্যালিটা শুরু করতেন। এখন অবধি বন্দন দাসের ফ্যামিলির সঙ্গে আমাদের নিবিড় যোগাযোগ। এবং বন্দন দাসের ব্যাপারে একটু জেনে নেবো সুবীরদা তোমার থেকে। বন্দন দাস আমাদের 11 নম্বর ওয়ার্ডে গোখানার ছেলে ছিল। আমাদের সাথে পায়ে পা মিলিয়ে সেদিনকে ধর্মতলার বুকে গেছিল হেদুয়া পার্ক থেকে, এবং ওই ধর্মতলার বুকেই পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছিল। এবং এখনো পর্যন্ত 21শে জুলাইয়ের এই শহীদ দিবসে সাধনদা তো যতদিন বেঁচে ছিলেন, সাধনদা যখন মিছিল শুরু হতো 21শে জুলাই আমরা মালা দিয়ে তারপর শুরু করতাম তার শহীদ বেদিতে, গোখানাতে তার শহীদ বেদিতে মালা দিয়ে তারপর মিছিল শুরু হতো। বন্দন দাস, মুরারি চক্রবর্তী দমদমের, বিশ্বনাথ রায় সবই আমাদের উত্তর কলকাতার উত্তর 24 পরগনার ছেলে, যাদের আমরা হারিয়েছি ওই দিনে। এবং এরকম আরও কত যে আমাদের উত্তর কলকাতার ছেলেটা সেন আহত হয়েছিল। এবং সৌভাগ্যবশত আমরা যখন SSKM হাসপাতালে যখন দীপক আড্ডকে দেখলাম যে সে বেঁচে আছে, এবং দীর্ঘ 45 দিন চিকিৎসার পর তারপর সে বাড়িতে ফিরে এলো। আমাদের 27 নম্বর ওয়ার্ডের রামানন্দ চ্যাটার্জি স্ট্রিটে থাকে, আমার স্ট্রিটের লাগোয়া। এবং তখন তার কিছুদিনের পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা চিঠি, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা চিঠি দীপক আড্ডকে মমতা ব্যানার্জি পাঠিয়েছিল যে গণ আন্দোলনে তোমার অবদান আমি কখনো ভুলব না, শান্তিপ্রিয় আন্দোলনে তুমিও আমাদের সাথে ছিলে। একটা 4-5 লাইনের চিঠি, এখনো সেই চিঠিটা আমার কাছে আছে। এবং পিজি হাসপাতালে যে আমরা রিকোয়েস্ট করব যে আপনি যদি ওই একটা হলো এই যুব কংগ্রেসের তখনকার ফ্ল্যাগ যদি আপনার কাছে থেকে থাকে, যদি আপনারা আমাদের সঙ্গে শেয়ার করেন, আর যদি এই চিঠিটা যদি আমরা একবার পেতে পারি তাহলে খুব ভালো হয়। আসলে আমরা এই ক্যান্ডিড কনভারসেশনটা যখন করছি, আমরা যখন এই কথোপকথন করছি, এখানে অনেক মানুষ দর্শকে আছেন যারা সেই দিনকের প্রোগ্রামের প্রত্যক্ষদর্শী, এবং তারা নিজের অনুভবের কথা আমাদের সঙ্গে শেয়ার করতে এসেছে। এবং তারা মাঝে মধ্যে বলছে তাদেরও আমরা এই সিটে বসাবো, এবং তাদেরও আমরা জিজ্ঞেস করব তাদের দেখা 21শে জুলাই কেমন, তাদের দেখা লড়াই কেমন, তাদের দেখা এই সংগ্রাম যেটার মধ্যে থেকে পার্টি উঠে এসছে সেই সংগ্রামটি কেমন। আমি 21শে জুলাইয়ের কথা শুনেছি, আমরা তোমার চোখে দেখা 21শে জুলাইয়ের ব্যাপারে জানতে চাই। আমরা সবাই জানি যে তুমি 1990 থেকে 2000 অবধি, তাই তো, 10 বছর তুমি কি ছিলে? বিভিন্ন পদে ছিলাম। যেমন স্টেটে সেক্রেটারি ছিলাম, আবার নর্থের 2বার প্রেসিডেন্ট হয়েছিলাম। নর্থের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল দুবার। তুমি সাধারণ সম্পাদক, জেনারেল সেক্রেটারি ছিলে, তাই তো, পার্টি? আচ্ছা, ভেরি গুড। দিদির সময় সেক্রেটারি ছিলাম। আচ্ছা, দিদির সময় তুমি সেক্রেটারি ছিলে, আর মদনদার সময় তুমি জেনারেল সেক্রেটারি ছিলে। আচ্ছা, খুবই ভালো। এবার তুমি আমাকে বলো যে তোমার দেখা 21শে জুলাই কেমন? কারণ এই জায়গায় আমরা শুধু শুনতে চাই, আমাদের নতুন প্রজন্ম জানতে চায়, যারা সেই সময় তারা প্রত্যক্ষভাবে দেখতে পারেনি, সেই অডিয়েন্স জানতে চায় কি তুমি কিভাবে লড়াই করেছো, কিভাবে তোমরা লড়াইয়ের সংগ্রামের একটা পার্ট হয়েছো, কিভাবে হয়েছো? আমরা 21শে জুলাই সকাল থেকে যখন প্রস্তুতি নিচ্ছি, হেদুয়াতে নর্থ কলকাতা জমায়েত হেদুয়াতে হয়েছিল। সাধনদার নেতৃত্বে ওখান থেকে মিছিল বেরোবে, সাধন পান্ডে যিনি প্রয়াত মন্ত্রী সাধন পান্ডে, ওনার নেতৃত্বে মিছিল বেরোবে। সেই সময় আমরা 1:30 থেকে প্রস্তুতি নিচ্ছি, 10টার সময় মিছিল বেরোবে। মিছিল বেরিয়ে ওখানে ধর্মতলার কেসিআরের মিষ্টির দোকানের সামনে আমাদের মূল মঞ্চ, পূর্ব দিকে মুখ করে মঞ্চ হয়েছিল। ওই মঞ্চে আমরা মিছিল করে গিয়ে এবার পৌঁছলাম। পৌঁছে দিদি এবার যখন সব লোক চারদিক দিয়ে উত্তর 24 পরগনার গফর সাহেব এবং সাধনদা উত্তর কলকাতা থেকে দুজনের দায়িত্ব, কাজী আব্দুল গফর সাহেব দুজনে এবং সাধনদার নেতৃত্বে ওই মঞ্চে দায়িত্ব ছিল। ওই মঞ্চে ওখানে পৌঁছে ওখানে মিটিং শুরু হলো। মিটিং আস্তে শুরু হচ্ছে, জমা হচ্ছে, তাতে হঠাৎ মেট্রো সিনেমার দিকে একটা হইচই লাগলো। আমাদের দিকে দায়িত্ব ছিল কিন্তু ডিসি সিদ্ধার্থ রায়, ডিসি ছিলেন নর্থের, উনি ডিসি সিদ্ধার্থ ছিলেন। তিনি কিন্তু কোনো গণনা করেনি, ওখানে পুলিশ দিয়ে ওখানে গণনা করানি।
আমার জানি না উনি কোনো মুভমেন্ট করেননি? উনি 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 নাকি ওই দিন নাকি শেষ দিন ছিল তার, চাকরি জীবন নাকি লাস্ট দিন ছিল। ও আচ্ছা, তো উনি ওখানে এটা কি উনি আগে থেকে জানতেন? এটা পরে শুনেছিলাম, মানে উনি আগে, মানে এটা যে ওনার লাস্ট দিন ছিল এটা পরে জানা গেছে, জানতে পেরেছিলাম। কিন্তু ওখান থেকে কোনো লোকাল পুলিশ কোনো ঝামেলা করেনি। আচ্ছা, ওই মেট্রো স্টেশন থেকে কিছু পুলিশ তারা করে এলো, এর আগে গুলি চলার আগে আমাদের আগের রাতে 12টা পর্যন্ত মঞ্চ সাজিয়েছি, মঞ্চে থার্মোকলের লেখা দিয়ে উত্তর যুব কংগ্রেস লেখা, তৃণমূল কংগ্রেস, সরি তখন তো উত্তর কংগ্রেস, উত্তর কংগ্রেসের নামে ব্যানার লাগিয়েছি। কি না কিরকম ব্যানার ছিল? ব্যানার ছিল, ফ্লেক্সে ব্যানার ছিল, আর থার্মোকল দিয়ে লেখা ছিল। থার্মোকল দিয়ে? থার্মোকল দিয়ে, ওই ফেভিকল দিয়ে যেটা লাগায়, লাগানো হয়েছে, লাগিয়ে গেছে। রোদটা পড়ছে একটা টাইপ খুলে পড়ছে, তখন খুলে পড়ছে টাইপগুলো রোদে, আচ্ছা আচ্ছা, রোদে লেগে টাইপগুলো খুলে পড়ে যাচ্ছে। আচ্ছা, তখন মুরারি ওই ছেলেটি ও পেছন দিয়ে উঠে লাগাচ্ছিল, আচ্ছা টাইপগুলো লাগাচ্ছিল রোদে, আর সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিল। আচ্ছা, এটা কটার সময়? তোর একটা দেড়টা হবে, খুব জোর একটা 1টা-1.5টার সময়, মানে দুপুরবেলা 1টা-1.5টার সময় বাবা যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন মুরারি চক্রবর্তী উনি আরো দুটো ছেলে, অনেকগুলো ছেলে ছিল, যদি একটু মনে করে বলতে পারেন। অচেনা ছেলে মনে রেখে নামগুলো। আচ্ছা অচেনা যখন চব্বিশ ঘন্টা থেকে গেছিল তখন মনে থাকতো, আচ্ছা, তখন 24 ঘন্টা থেকে গেছিল। তো দমন স্টেশনের পাশ দিয়ে উল্টো দিক দিয়ে লাইন দিয়ে হানলে মুরারির বাড়ি ছিল, সাধারণত গেছিলাম আমি ওখানে। আচ্ছা, তো ওখানে যাওয়ার পরে ওখানে গুলি চলছে, হঠাৎ গুলি এসে গেলে মুরারি ওপর থেকে স্টেজ থেকে ভটকে পড়ে স্টেজে পড়ে। ওর পায়ে গুলি লেগেছিল? না, কোনটা গুলি লেগেছে, পড়েছে, মঞ্চে পড়েছে। মঞ্চে পড়ার পরেই সঙ্গে সঙ্গে সাধারণ লোক ভাগাভাগি আরম্ভ হয়ে গেছে। তখন কি লোক খুব, মানে যখন মুরারির দেহটা উপর থেকে পড়ছে নিচে, তুমি আমাকে ওই পরিস্থিতিটা একটু বয়ান করে দৌড়ি করছে, লোকেরা দৌড়ি করছে। সাধারণত উত্তরে বক্তৃতা দিচ্ছে, আরো গুলি খেয়েছে বলে আমাদের মঞ্চে নাম। সাধারণ বলছে তুমি মঞ্চ থেকে নামো, আর আমরা লোক সরবে না, তুমি যত কথা মঞ্চে লোক পাবলিক দাঁড়িয়ে থাকবে। জোর করে সাধারণ স্টেজে নামিয়ে সাধারণ জিপ ছিল, কমান্ডার জিপ, কমান্ডার সিএসসি সামনে দাঁড় করানো ছিল, ওখানে নিয়ে গিয়ে দাঁড়িয়ে খুঁজে সাধারণ থাকে। আর বডিগুলো বডিটাকে তোলা হয়েছে, গাড়িটাকে তুলে আরো দু একটা বডি, আচ্ছা, মানে ইনজোর ছেলে তাদেরকে গাড়িতে তুলে মেডিকেলে পাঠিয়েছি। আচ্ছা, সাধারণ চারটা তোর ওই রক্তমাখা চারটা তুলেছি। আনোয়ার ছিল, আমি গাড়িতে ছিলাম, ও গাড়িতে চারটা কাঁচি নেই, ছুরি নেই, কাটবো কি দিয়ে? আমার তখন দাঁত দিয়ে কাটছে চাদরটা, ওই রক্তমাখা চাদরটা দাঁত দিয়ে কাটা গেল, মানে রক্ত জায়গাটাকে আলাদা করে আচ্ছা কাটছে। কাটতে মুখে রক্ত লেগে যাচ্ছে, মুখ মুছছে, রুমাল দিয়ে মুছছে, আর রক্ত কাটছে। চাদরটা ছোটো করেছে, আমার পায়জামা পেতে ঢোকাবে বলে, পায়জামা না ঢোকালে হাতে করে নিয়ে ঢুকতে হবে না। ওটা বিধানসভাতে নিয়ে যাবে বলে ওটা পাজামার ভেতরে ঢুকিয়েছে, পায়জামা ঢোকাচ্ছে, ঢুকিয়ে যাবে, হাতে করে নিয়ে ঢুকতে হবে না, ঢুকিয়ে পায়জামা টেনে বার করে টেবিলে ছুঁড়ে মারলো, স্পিকারের গায়ে, মানে টেবিলে ওদিকে ছুঁড়ে মারলো, টেবিলের দিকটা, স্পিকারের দিকটা বলছিল, অদূরের দিকে ছুঁড়ে মারলো। তুমি কি সেই সময় বিধানসভাতে ওনার সঙ্গে ছিলে? হ্যাঁ, আমার ভেতরে বাইরে ছিলাম, ভেতরে দেখতে পাচ্ছি ওই পাবলিক যেখানে বসে থাকে ওখানে দেখতে পাচ্ছি আমরা। আমার ছুঁড়ে মারলো, ছুঁড়ে দেওয়ার পর তারপর বার করে আবার ধর্মতলা নিয়ে এলাম। আচ্ছা, এবার আমাকে বোঝাও যে সেই যে পরিস্থিতিটা, মানে তোমার দেখা, তুমি তো অনেক আন্দোলন দেখেছো, অনেক লড়াই দেখেছো, তুমি বলো যে স্টেজের সামনে সেই সময় কি হচ্ছিল? স্টেজের সামনে, হ্যাঁ, লোক দৌড়ে, মনেতে গুলি চলতে থেকে লোক দৌড়ে পালিয়ে গেছে, আচ্ছা, ছিটে গেছে, কেউ মোড়ালি দিয়ে গেছে। পুলিশের কি রোল ছিল? পুলিশে গুলি চালিয়ে দিয়েছে, ডানা মানে জায়গাবাজি হচ্ছে, জায়গাবাজি হচ্ছে, পাবলিক কোনো বিচার করছে না, জায়গাবাজি মারছে। আমার ছেলে কিছু লালবাজার দিকে পালিয়েছে, কিছু এলআইসির দিকে পালিয়েছে, কিছু বোর্ডের দিকে পালিয়েছে, ভেঙে গেছে। আর ডিসির কোনো রোল ছিল না? ডিসি কোনো রোল করেনি ওখানটা। ডিসি কি করছিল? ও কি দর্শক হয়েছিল? অত তো খেয়াল করিনি আমরা, অত ডিসি মেট্রো থেকে গুলি চলেছে, গুলিটা লোকাল তো চলেনি। ডিসি যেখানে যাইছিল ওখানটা আমরা যাইছিলাম, দেখছিলাম ওখানে পুলিশ ভর্তি ছিল, ওখানে গুলি চলেনি। মেট্রো থেকে গুলি চলেছে, মেট্রো সিনেমার দিক থেকে, মেট্রো থেকে গুলি চালাতে গুলিটা লেগেছে বুকে, আর মেয়েদের স্টেজের বুকে লেগেছে, উপর থেকে পৌঁছে নিচে পড়ে। তারপর তো নিয়ে আবার ধর্মতলা গেলাম, আমার মমতাদি বাইকে করে ঘুরছে, স্পটে ঘুরছে, মমতাদি স্পটে ঘুরছে আমাদের বাইকে। আর সুইটা ছিল বউবাজারে, প্রিয়দা ছিল রিবোর্ডে, পার্থ রায় চৌধুরী, তাপস রায়, সরি সৌগত রায় ছিল সাউথের দিকে। সৌগত রায় তো মাথাও ফেটে গেছিল। হ্যাঁ, অম্বিকা ব্যানার্জি ছিলেন, পঙ্কজাও ছিল, মিনারে ছিলেন, পঙ্কজা ছিল।
কিন্তু থ্যাংক ইউ আপনাদের এই আর একটা কথা বলার ছিল। আচ্ছা বলো। সাধনদাকে নিয়ে আমি একবার প্রণব মুখার্জি রাজ্যসভা ভোট জানিয়েছেন, প্রণব মুখার্জি মেলাবেন। সাধারণ দায়িত্ব ছিল গপ্পসরকে নিয়ে আসার ওই পাম ভেন্যুতে, আনতে গেছি। গপ্পসরকের দায়িত্ব ছিল সাধারণ নিয়ে অ্যাসেম্বলিতে যাবে, ভোট দিতে। কবে? ওই প্রণব মুখার্জি রাজ্যসভা ভোটে নির্বাচনে প্রণব মুখার্জি যেবারে অ্যাসেম্বলি এমএলএরা ভোট দেবে তো তারা প্রণব মুখার্জি সাধারণ দায়িত্ব ছিল গপ্পসরকে নিয়ে আসার। গেছি, গিয়ে ঢুকছি, দেখছি বুদ্ধ ভট্ট দাঁড়িয়ে আছে। বুদ্ধ ভট্ট ওই বাড়ি থাকে, একই বাড়ি থাকে। রাজ্যসভায় নুরুল ইসলাম থাকে, প্রদীপ ভট্ট থাকেন, গপ্পসর থাকেন, সব একইভাবে থাকে পামেনু বাড়িটাতে। ঢুকতেই সাধারণকে বুদ্ধ ভট্ট হাত ধরেছে, এই যে সীমান সাধন পান্ডে, কোথায় যাওয়া হচ্ছে? সাধারণ বলছে, আমি তো যাচ্ছি রাজ্যের রাজ্যসভায় পূর্ণবাবু ভোট আছে, গপ্পসরকে দিতে এসেছি। আর পাশে বুদ্ধ ভট্টের মা দাঁড়িয়েছিলেন, খুব ফর্সা, খুব শর্ট পিরিয়ড, খুব ফর্সা মোটা। শ্রীমান সাধন পান্ডে মা, আমার কংগ্রেসের নেতা। সাধনদা পায়ের দিন নমস্কার করলেন। থ্যাংক ইউ শঙ্করদা, তোমাকে আর সুবীরদাকে। তো আমরা যারা তৃণমূল কংগ্রেসের একটা কথা বলা ছিল, বলো। একবার বললো প্রণব মুখার্জি, তখন আমার কথা বলছি দাঁড়িয়ে, মুকুল আমার তো কুমার এসেছিল। কুমার বলে যে বুদ্ধ একটা কথা বলবো, আপনি আমাদের 13টা ছেলেকে গুলি করে মেরে দিলেন। তো সাধারণ চুপ করে দাও। কে বললো এটা? কুমারেশ। আচ্ছা, কুমারেশদা কাকে বললো? বুদ্ধ ভট্টাচার্যকে। পাম অ্যাভিনিউর বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্যের সামনে হ্যাঁ কুমারেশ এই কথাটা বললো যে আমাদের 13টা ছেলেকে গুলিকে মেরে দিলেন। হ্যাঁ ও হাত চুপ করে দেয়, খানিক পরে বললো, একটা কথা বলছি ভাই শোনো, আমি ওর জন্য দায়ী নয়। একটা কথা জেনে আমার জন্য দায়ী নয় বললাম, আমার কাছে হলো ঠিক কথা, কিন্তু আমি এর জন্য দায়ী নয়। আচ্ছা এটা ঐতিহাসিক দলিল। একটু বলার পর সাধারণ চলে গেল উপরে, আচ্ছা গিয়ে গপ্পসরকে নিয়ে আমরা বেরিয়ে এলাম। ঠিক আছে, আর আমরা যুব তোমাদের কংগ্রেসের পতাকাটা তখন দিতে পারবো না, সেটা এখন অতীত। যদি তবে চিঠিটা আমি দিতে পারবো। চিঠি আমার যদি কাছে তোমাদের আছে, কাছে কোনো ছবি থাকে সেটা চিঠি আমাদের যদি আছে। আমাদের সঙ্গে একটু শেয়ার করো তাহলে খুব ভালো দিয়ে হয়। দেবো। আর আমরা খুবই আহ, আমাদের সৌভাগ্য যে আমরা যারা নতুন প্রজন্মে যারা রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের মাথার উপর এমন এমন সিনিয়র নেতৃত্ব, মানে কর্মীরাই এমন আছে যে কর্মীরাই লিডার। প্রতিটি কর্মী যারা এই গল্প আমাদের বলে, যারা তাদের জীবনের এক্সপিরিয়েন্সগুলো আমাদের সঙ্গে শেয়ার করে, এই কর্মীদের কথা শুনে আমরা নতুন প্রজন্ম বল পাই, সাহস পাই এগিয়ে যাওয়ার। এবং এরকম মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেন যে কর্মীরাই আসল সম্পদ দলের। তো তোমাদের মতো কর্মীদের সঙ্গে কথোপকথন করে জানা যায় যে কেন এই কথাটি উনি বলেন। কারণ আসল সম্পদ যারা দলকে বুকে আঁকড়ে রাস্তায় লড়াই করে। শঙ্কর সরকার আর সুবীর সাহা। নমস্কার।